নিজের ক্ষতি করে ভালোবাসা প্রকাশ করা দুনিয়ার সবচেয়ে বোকামির কাজ। যতই হোক রিয়া বিহানের কাজিন হয়, বিহান নিজের বোনকে আর নিচে নেমে যাওয়া দেখতে পারবে না। রিয়া শুধু শুধু নিজেকে রিয়া শুধু শুধু নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। জ্ঞান দেওয়া শুনে রিয়া রাগীভাবে কর্কশ গলায় বলল, ওহ শাট আপ। তোমাদের উপদেশ নিজের কাছে রাখো। আশিস বেবির থেকে যে আমাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দিব। তোরা তো জানিস আমি আশিরকে কতটা চাই। খবরদার এসব বলবি না আমাকে। আমি কিন্তু ভুলে যাব তোরা আমার কাজিন হোস। বিহান রাগ করে বলে জায়গা থেকে প্রস্থান করল। শিফা আটকাতে গিয়ে বিহান রাগ করে বড় বড় চোখ করে পা ফেলে নিচের রুমে চলে গেল। রিয়াকে কিছু বলতে মন চাইলেও শিফা বলল না। নিজের পায়ে কুড়াল মারতে যাবে কে? পাগলও নিজের ভালো বোঝে, না বুঝলে কি করার। কিছুক্ষণ পর হারিয়া সবাইকে ডেকে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য নিয়ে গেল। আশির আর এশাকে অনেকক্ষণ আগে খাবারের জন্য ডাকা হয়েছে। রিয়া উপরতলায় আশিরকে খুঁজতে চলে গেল মুহূর্তেই। হারিয়ার এখন মনে হচ্ছে এশা মেয়েটার সাথে আশিরকে দেখলে একটা ঝামেলা হবে। এশা তেতে বলে উঠল, আজব। আমি আপনার শার্ট চেঞ্জ করা কেন দেখতে যাব? এখানে কেন চেঞ্জ করতে হবে আপনার? ওয়াশরুমে গেলেই তো পারতেন। এটা আমার রুম জান। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি ওয়াশরুমে অপেক্ষা করো, আমার চেঞ্জ হয়ে গেলে রাখবো। ওকে আমি যেতে পারবো না। সুইটহার্ট, আমার কোনো সমস্যা নেই। শুধু চিন্তা একটাই, তুমি যদি সিরিয়াস হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ো তখন আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না জান। চোখ টিপ দিয়ে বলল আশির। আশিরের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে এসা আশ্চর্য হয়ে গেল। আশির শার্ট খুলে এসা সিরিয়াস হতে যাবে কেন? আজব। নিজেকে ঘোড়ায় চড়া রাজকুমার ভাবে নাকি কে জানে। নিজেই নিজের প্রশংসা করতে ব্যস্ত থাকে সব সময়। মেয়ে হয়ে তার বস্ত্র হরণ করতে এসার বয়ে গেছে। খুব ঠোঁটকাটা স্বভাবের লোকটা। আশিরের লাগামহীন কথা শুনে কানে হাত দিয়ে এসা জোরে বলে উঠল, ছি, কি বলছেন এসব? আপনি সত্যি একটা অসভ্য। অসভ্যের এখানে আমি কিছুই দেখছি না। সত্যি কথা বললে যদি কি অসভ্য হয়ে যায় তাহলে আমি অসভ্যই ঠিক আছে। মেয়েরা আমাকে দেখে দিশারা হয়ে এমন কাজ করে থাকে, তুমি করবে না এটা কোনো গ্যারান্টি আছে? চুপ করুন নাজির। আপনি আপনি কিন্তু খুব জ্বালাচ্ছেন আমায়। কি শুরু করেছেন আপনি? জ্বালানো শুরু না করতে হাঁপিয়ে গেলে চলবে সুইটহার্ট। তোমাকে হতে হবে অনেক ধৈর্যশীল, তবেই না আমাকে সামলাতে পারবে। আমি কেন আপনাকে সামলাতে যাব? আশির কি মিন করে কথাটা বলল সেটা এশার বোঝার ধারা ছোঁয়ার বাইরে। আশির কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে শার্ট খুলে ফেলল। জিম করা হলুদ ফর্সা বডি লাইটের আলোয় ঝিকঝিক করছে। বুকের ডান পাশে কিছু সংখ্যক তিলের জন্য আশিরকে খুব আকর্ষণীয় লাগছে। এশা না চাইতেও ড্যাব ড্যাব করে আশিরের উলঙ্গ শরীরের দিকে তাকিয়ে আছে। এশার চোখ সরানো দায় হয়ে গেছে। জীবনের প্রথম হয়তো এশা কোনো ছেলেকে এই অবস্থায় দেখল। এশার তাকিয়ে থাকা আশির লক্ষ্য করে মুচকি হাসল। আশির ধীরে ধীরে কাছে যেতে লাগলো আর এশা পিছিয়ে ওয়াশরুমের ডোরে এসে ধাক্কা খেল। তখনই আশিরের রুমের দরজায় নখ পড়ে গেল। রুমে কাউকে আসতে বারণ করা হয়েছে, তবুও অসময়ে নখ দেওয়ার মানে কি? কিছু সময় এশার সাথে টাইম স্পেন্ড করতে চেয়েছিল আশির, সেখানে এত ডিস্টার্ব করলে হয়? সবগুলোকে আজ শুলে চড়াবে আশির। মনে হচ্ছে কোনো চিড়িয়াখানায় চলে আসে। না, সব মেহমানদের এখানে থাকা যাবে না। আশির সবাইকে বাসা থেকে বের করে দেবে। আশির তীব্রতর রেগে গিয়ে দেয়ালের সাথে লাথি দিল। এসা চোখ ছোট ছোট করে আশিরের দিকে বিস্ময় হয়ে তাকালো। এতক্ষণ এখানে কি হচ্ছিল এশার কিছুই খেয়াল ছিল না। লজ্জার মাথাকে কি সুন্দর করে তাকিয়ে থাকা হচ্ছিল ভাবা যায়। এশার চোখ আর মাথা দুটোই গেছে। আশিরের দিকে তাকানো দেখে কি ভাবছেন বলা মুশকিল। আশিরের বলা প্রত্যেকটা কথা সত্যি হয়ে গেল। আশির খালি গা না থাকলে গেট খুলে যে থাকতো না কি উস্কানি দিয়ে ডিস্টার্ব করার ভূত ছাড়াতো। আশির বিরক্ত হয়ে এশাকে বলল, শালাতে জালে আর থাকতে পারছি না, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসি। তুমি কি দরজা খুলে দেখো কি আসলো। আমি না বলা অবধি রুম থেকে বের হবে না, আন্ডারস্ট্যান্ড? না, সরুন সামনে থেকে। আমি রুমের বাইরে যাব, আপনার পারমিশন লাগবে না আমার। কোথাও গেলে এখন তোমার থেকে পারমিশন নিতে হবে? রুম থেকে এক পা ফেললে ঠ্যাং ভেঙে ফেলে দেবো জান। ডোন্ট ইউ ডেয়ার টু আন্ডার এস্টিমেট মি, আই এম সিরিয়াস। আশির রাগীভাবে হুমকি দিয়ে ওয়াশরুমে চেঞ্জ করতে চলে গেল। এসে হাঁ করে ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আশিরকে অন্যরকম কেন লাগছে?
মনে হচ্ছে আশির এশার খুব আপন, যার উপর সব সময় আধিপত্য খাটায়। কখনো কষ্ট দিয়ে কথা বলে তো কখনো আগলে রাখে। একটা মানুষকে বোঝা কত কঠিন। একজনের মনের মাঝে প্রবেশ করা ওয়ার্ল্ড কাপ জেতার থেকেও কঠিন হয়তো। এশার ভাবনার মাঝেই জোরে দরজায় নক করা শুরু হয়ে গেছে। মনে হয় অপর পাশের ব্যক্তি দরজাটা ভেঙে ফেলবে। এশা হেঁটে গিয়ে দরজা খুলে রিয়াকে দেখবে কল্পনা করেনি। আশিরের রুমে এশা নামের মেয়েটা কি করে আসলো রিয়া বুঝে উঠতে পারছে না। আশিরকে রুমে খোঁজার জন্য রিয়া আগে এশাকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। এশা দরজার সাথে বাড়ি গিয়ে আউস বলে উঠল। রিয়া রাগান্বিতভাবে এশার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তুমি আশির বেবির রুমে কিভাবে আসলে? আশিরের রুমে থাকার সাহস কিভাবে হয় তোমার? তাশরিফ আহমেদকে গোডাউন থেকে ভোরবেলা মুখে পানি দিয়ে জাগানো হয়েছে। একজন দলের লোক স্টিলের প্লেটে কিছু লঙ্কা দিয়ে খাবার মেখে খেতে দিয়েছে। খাবারগুলো না খেতে চাইলে অত্যাচার করে জোর করে খাওয়ানো হয়েছে। কঠিন অত্যাচার করার জন্য দলের বস থেকে অর্ডার দেয়া আছে। তাশরিফ আহমেদকে কিডন্যাপ করার কারণ এখনও জানানো হয়নি। ভোরবেলা থেকে দুপুর হয়ে গেছে এখন, তবুও কোনো রকমের খাবার দিতে নিষেধ করা আছে। তাশরিফ আহমেদকে সারা রাত এক জায়গায় বেঁধে রেখে নির্যাতন করার কারণে শরীরে খাঁচা খাঁচা দাগ পড়ে গেছে। সকাল থেকে তাশরিফ আহমেদ জানতে চাচ্ছেন কে কিডন্যাপার, কিন্তু সব গুন্ডা একসাথে মশকরা করে উড়িয়ে দিয়েছে। দুপুরবেলা বস এসে সব প্রশ্নের জবাব দেবে, এটা তাদের কথা। দুপুরের নাস্তা পানি খেয়ে গুন্ডারা বসের আসার অপেক্ষা করছে। এমতা অবস্থায় গাড়ি থেকে বস নেমে আসলো। দুপুরের চড়া রোদের তাড়নায় বসের মাথার উপর ছাতা ধরে আছে একজন। লোকটার মুখে মাস্ক পরা আছে বিধায় তাশরিফ আহমেদ চিনতে পারছেন না যে কে এটা। কাল রাতে কণ্ঠ শুনে খুব চেনা লাগলেও আজ বড় অচেনা লাগছে। লোকটি ব্ল্যাক স্যুটটাই পরে হাতে পিস্তল নিয়ে হেঁটে এগিয়ে আসে। চোখগুলো ভয়ানক প্রতিশোধ দিয়ে ভরা, কোনো জ্বলন্ত আগুন লাগছে। আহমেদ সাহেবের অ্যাগ্রি ফার্মের কাজে অনেক মানুষের সাথে কথাই মেলেনি। বিজনেসে কাজ করতে গেলে অনেক বিজনেস রাইভেল থাকবেই। তাশরিফ আহমেদ বিজনেসে ভালো নাম ডাক কামিয়েছেন। হতেও পারে এটা তাশরিফের বিজনেস রাইভেল, অথবা কোনো পুরনো শত্রুতা আছে। চেহারা না দেখা অবধি তাশরিফ আহমেদ ইতস্তত বোধ করছেন। কিছুক্ষণ মন স্থির করে তাশরিফ আহমেদ কিডন্যাপ করা লোকটিকে দেখার চেষ্টা করলেন। আহমেদ সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, আহারে, আমার ফাদার ইন লয়ের তোরা কি অবস্থা করে রেখেছিস? হাত হাত খুলে দে তাড়াতাড়ি। আমার পরি জানতে পারলে খুব কষ্ট পাবে, অথবা তোদের হাড় ভেঙে কষ্ট দিবে। তোরা হয়তো জানিস না আমার পরি ফাদার ইন লকে কত ভালোবাসে। তাশরিফ আহমেদের চোখ মুখ খুলে রাখা আছে, শুধু হাতটা বেঁধে রাখা আছে। আহমেদ সাহেব কথার আগামাথা কিছুই বুঝলেন না। কী প্রসঙ্গে কথা বলছে জানার জন্য আগ বাড়িয়ে বললেন, কে তুমি? কী সব আবোল তাবোল বকছো? আমাকে শ্বশুর বলার কারণটা ঠিক বুঝলাম না। কাকে পড়ি বলে সম্বোধন করছো? আমাকে কিডন্যাপ করার পিছনে উদ্দেশ্য কি তোমার? নানান প্রশ্ন শুনে দাঁড়িয়ে থাকা লোকটি হাসিতে মাতাল হয়ে গেল। সাইডে থাকা পোলাপাইন বসের হাসিতে চোখ দিল। দুনিয়ার মায়া খেলায় কেউ মত্ত তো কেউ পাগল। কিডন্যাপ হওয়া ব্যক্তির বাক স্বাধীনতা প্রখর, তাছাড়া ভয়ের বদলে প্রশ্নের খেলায় মেতে ওঠে কিভাবে। কোন মেয়ের বাবা দেখতে হবে না, একদম যাতে সাহসিকতার পরিচয় দিতেই হবে। দলের বস হাস্যকর ভঙ্গিমায় বলে উঠল, এত উত্তেজিত হবেন না ফাদার ইন ল, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু একটা জিনিস দিতে হবে আমাকে, তাহলে আপনাকে ছেড়ে দিব। আমাকে ছেড়ে দিতে আমি বলিনি। তুমি যে হও না কেন তোমার পরিচয়টা দাও। কী চাও আমার থেকে, তুমি ক্লিয়ার করে বলো। মুহূর্তেই লোকটির মুখ থেকে মাস্ক খুলে মাটিতে ফেলে দিল। চেহারা দেখে তাশরিফ আহমেদ হতভম্ব না হয়ে পারলেন না। এটা কি দেখছেন উনি? প্রায় বছরখানেক কেটে গেছে মূল ঘটনার। কিছুদিন আগে এক লোকের দেশে ফিরে আসার তথ্য তাশরিফ আহমেদের মেয়ে এশা জানিয়েছিল। এখন তাশরিফ আহমেদের বুঝতে বাকি নেই এই পুরো ঘটনার উদ্দেশ্য। মোস্তফা পরিবারের বড় ছেলে জুবাইর মোস্তফা, যার পরিবার একসময় আহমেদ বাসায় ভাড়া থাকত। আগে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল জুবাইর, কিন্তু এখন শোনা যায় গোলাম মোস্তফা বড় ব্যবসায়ী হয়ে গেছে। তার এক মেয়ে আর দু ছেলে ছিল। তার সবচেয়ে বড় ছেলে হচ্ছে জুবাইর। এক সময় পুরো পরিবার মিলে আহমেদ ভবনে একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। আহমেদ পরিবারের ছোট মেয়ে এশার জীবন নরকে পরিণত করেছিল। জুবাইয়ের কথা, সে এশাকে পাগলের মতো ভালোবাসে।
কিন্তু এই পাগলামির কারণে দুইটা জীবন দুনিয়া থেকে চলে গেছে। একটা তুমুল ঘটনার পর তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশে জুবাইর না থাকলেও এশার ব্যাপারে সব তথ্য রাখত। মালয়েশিয়া থেকে দেশে ফিরে বাসায় গিয়ে আশিরের ইনভলভমেন্ট আছে জানতে পারে। টেলিভিশনে মার্ডার কেসের কথা জেনে জুবাইর কাজে লাগিয়েছে নিজের স্বার্থ পূরণ করতে। এত সহজে বড়লোক লাইফ লিড করছে না জুবাইরের পরিবার। মেয়ে পাচার থেকে শুরু করে নেশাগ্রস্ত রপ্তানির কাজে বিরাট এক দল কাজ করছে, যার হেড জুবাইর মোস্তফা। জুবাইর একটা সাইকো পার্সন, যে নিজের স্বার্থ পূরণ করতে যে কোনো মূল্য দিতে পারে। সবার সামনে খুব সহজ সরলভাবে থাকলেও সে একটা মাস্টার মাইন্ড। জুবাইর নিজে একটা মাফিয়া, যার কাছে হুটহাট কোনো কারণ ছাড়াই মানুষকে মৃত্যু দেয়া একটা পেশা। তাশরিফ আহমেদকে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জুবাইর কিছুটা ঝুঁকে বলে উঠল, ফাদার ইন ল অবাক হলেন নাকি? আমাকে দেখে তো খুশি হবার কথা, কিন্তু আপনি পুরোই শকড হয়ে আছেন কেন? আমি আপনার মেয়েকে কত মিস করেছি শুধুমাত্র আপনার জন্য আমার পরীর থেকে দূরে থাকতে হয়েছে। আপনাকে এমন পানিশমেন্ট দিব যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। তোমার ওইসব উদ্ভট কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি জুবাইর। এখন আগের ন্যায় আসো, কিছুই বদলায়নি। তুমি কি ভেবেছো আগে আমার মেয়েকে পাওনি দেখে এখন খুব সহজেই পেয়ে যাবে? ঈশার বাবা এখনও বেশি আসে। একটা বাবার শক্তির কাছে তোমার মতো উন্মাতের তুলনা হয় না। আমাকে কিডন্যাপ করে কি প্রমাণ করতে চাও তুমি? তুমি বিরাট প্রেমিক পুরুষ হয়ে গিয়েছো। যতই চেষ্টা করো না কেন, তোমার ধ্বংস নিশ্চিত। জুবাইর এমন সোজা প্রতিবাদী উত্তরের জন্য প্রস্তুত ছিল না। জুবাইর রাগে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ অবস্থায় শ্বাস নিয়ে পকেট থেকে গুলি বের করে ভরা দুপুর বেলায় জনসম্মুখে তাশরিফ আহমেদকে রাগের বশে পিস্তল দিয়ে শুট করে ফেলল। একটা ভয়াবহ আতঙ্কিত আওয়াজ, যেটা শোনার পর সকলে চোখ বড় বড় করে তাকালো। গুলির আওয়াজে গাছের কাকপক্ষী উড়ে কিচিরমিচির শুরু করে দিল। কিডন্যাপ করে মার্ডার করার প্ল্যান ছিল না, একটা শর্ত ছিল শুধু, যেটা প্ল্যান এর অংশবিশেষ। তাহলে কি জুবাইর তাশরিফ আহমেদকে হত্যা করলো? তাশরিফ আহমেদ কি দুনিয়াতে আর নেই? অন্যদিকে আশির ভিলায় এশাকে ধাক্কা দিয়ে রিয়া রোমের মধ্যে প্রবেশ করে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি এশার, যার কারণে ঘুরে প্রতিবাদ করবে তেমন শক্তিও অবশিষ্ট নেই। কিন্তু এশা চুপ থাকার মেয়ে না। রিয়া বলার কে যে এশা কোথায় থাকবে আর কি করবে? এশাকে ধাক্কা দেয় কোন সাহসে, এটা বুঝে আসে না। রিয়ার এমন জোরে চিল্লানো শুনে নিচতলায় সবাই দাঁড়িয়ে গেল। ডাইনিং টেবিলে দুপুরের খাওয়া দাওয়া চলছে। এমন সময় গলাভাঙা আওয়াজ শুনতে হলো। হারিয়ার ধারণা ঠিক হয়ে গেল। রিয়া যেখানে যাবে সেখানে ঝামেলা হবে কনফার্ম। বিহান, শিফা, বেলা উপরে যেতে নিলে হারিয়া সবাইকে আটকে খাওয়ায় মনোযোগ দিতে বলে। নিজেই উপরে আশিরের রুমে ছুটে গেল। রিয়া পাগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চিল্লিয়ে আবার বলল, কথা কানে যায়নি তোমার? এই মেয়ে, তুমি আমার আশির বেবির রুমে একা কি করো? বিয়ের দিন থেকে দেখছি তুমি আমার বেবির পিছনে পড়ে আছো। তুমি কি করতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। ওয়াশরুমে আশির একটা হোয়াইট কালারের টি শার্ট পরে মিররের সামনে দাঁড়িয়ে ফ্রেশ হচ্ছে। ওয়াশরুম থেকে ক্লিয়ার আওয়াজ শোনা যায় না, কিছু একটা গলা ভাঙা কণ্ঠ ভেসে আসে। আশির ভিলা যেন চিড়িয়াখানায় পরিণত হয়ে গেছে। এখন আশিরের মাত্রাতিরিক্ত রাগ উঠেছে। ঈশার কি রাগ কম নাকি? রিয়ার অহেতুক প্রশ্নে ঈশার রাগী শরীর রিরি করছে। আশিরকে আবার বেবি বলে সম্বোধন করা হচ্ছে। আসলে মেয়েটা বেহায়া। ঈশা শক্তি জুগিয়ে নিচ থেকে উঠে রিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, আমাকে ধাক্কা দেওয়ার সাহস কিভাবে হয় তোমার? এটার আগে জবাব দাও। ভদ্রতা শেখনি? তোমার এইসব অহেতুক কথার কোনো উত্তর আছে আমার কাছে? নেই। আশিরকে তাবিজ করতে এসেছো যে এজন্যই তার বেডরুমে তুমি? তোমার মতো মেয়েরা হ্যান্ডসাম ছেলে দেখলেই ফাঁদে ফেলানোর ট্রাই করে। রাগান্বিত কণ্ঠে ঈশা বলে উঠল, শাট আপ প্রিয়া। যেটা বলছো সেটা তোমার কান অবধি পৌঁছাচ্ছে তো? আমার মতো মেয়েরা মানে কি বোঝাতে চাও? আমার বাসায় এমন কথা বলে দেখতে মুখ কেটে হাতে ধরিয়ে দিতাম তোমার। OMG, আমি তো ভয় পেয়ে গেলাম। তুমি যতই ট্রাই করো না কেন, আশির শুধু আমার। তোমার থেকে আমার রূপ বেশি। আশির আসলে আমার কাছেই আসবে। তুমি হয়তো জানো না, ছোট থেকেই আমি আর আশির এঙ্গেজড। আশির এনগেজড কথাটা শুনে কেন যেন ঈশার মন বেকুল হয়ে গেল। রিয়া মিথ্যে কথা বলছে সেটা জানলেও মৃত্যুর কথা ভাবাচ্ছে।
এই জঘন্য পরিস্থিতিতে পড়তে হয় শুধু আশির এশার থেকে দূরে থাকে না বলে। এশার খুব কাছের আশির, এমনটা তো নয়। তাহলে কেন এত কষ্ট লাগে? কেন বারবার একটা মানুষের কাছে সব অভিযোগ, অভিমান, রাগ জমা হয়ে যায়? আশির কেন এভাবে এশার মনে জায়গা করে নিচ্ছে? নিজ থেকে বলছে না কেন এশা তার কি লাগে, কি সম্পর্ক তাদের? এসব বিরক্ত বোধ নিয়ে বলল। একটা কাজ করো, তোমার রূপ পানিতে গরম করে খেয়ে ফেলো, অথবা রূপের গরম বেশি থাকলে দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ করতে পারো। আর সেটার কোলে গিয়ে বসে পড়ো। তবু এরকম থার্ড ক্লাস কথা বলো না আমায়। রিয়া এমন কটূক্তি শুনে আরও রেগে গেল। হুমকি বললে ভুল হবে, অপমান মনে হচ্ছে এখন রিয়ার। তৎক্ষণাৎ হারিয়া উপরে দৌড়ে গিয়ে ঝগড়া দেখে চুপ করে দাঁড়িয়ে দেখছে। তার সাহস হচ্ছে না দুই রাগী কন্যাদের সম্মুখে যাওয়ার। এই প্রথম কোনো মেয়ে মুখের উপর এভাবে অপমান করল রিয়াকে। লাস্টের কথা শুনে হারিয়ার হাসি পাচ্ছে, তাই মিটমিট করে হাসছে। এত চেঁচামেচি শুনে আশির ওয়াশরুমের গেট খুলে বের হয়ে আসলো। আশির ভেতরে এসে রিয়াকে দেখে অবাক হয়ে গেল। এই পাগল মেয়েটা কখন ফিরে আসলো কে জানে। আবার মেয়েটা এসেই এশার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। রিয়া যুক্তিতে না পেরে রাগে এশাকে একটা থাপ্পড় দিতে নিলে আশির ছুটে গিয়ে রিয়ার হাত ধরে ফেলে, চিল্লিয়ে বলল। রিয়া, আশির কখন ওয়াশরুম থেকে চলে এসেছে কেউ দেখেনি। রিয়া যখন এশার গায়ে হাত তুলতে ধরেছিল তখন চোখ অফ করে নেয়। চোখ খুলে সামনে আশিরকে দেখে এশা অভিযোগ দিয়ে বসে, সেটাও চোখের ভাষায়। রিয়ার হাত ঝ্যাংটা দিয়ে ফেলে দিয়ে এশার দিকে তাকিয়ে আশির জিজ্ঞেস করল। what's happening here? এতক্ষণ যাবৎ রিয়া আশিরকে রুমে তন্ন তন্ন করে খুঁজছিল। সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা রিয়া ছুটে গিয়ে আশিরকে জড়িয়ে ধরল। একদম দু হাত দিয়ে চাপটে জড়িয়ে ধরে আছে। হুট করে এমন কিছু হবে সেখানে উপস্থিত কেউ ভাবেনি। আশির রিয়াকে প্রত্যাখ্যান না করলেও রাগ দ্বিগুণ বেড়ে গেল। গায়ে পড়া মেয়েগুলোকে দেখতে পারে না আশির। আর সেখানে অপছন্দের মেয়ে হলে তো কথাই নেই। আশির সামনে তাকিয়ে দেখে এশার মুখ রাগে বিষ্টিয়ে গেছে। রিয়াকে বুক থেকে না সরিয়ে চুপ করে মজা নিচ্ছে এমন মনে হচ্ছে এশার। কিন্তু আশির চেষ্টা করছে রিয়াকে সরানোর। আশির আর কোনো উপায় না পেয়ে রিয়াকে ধাক্কা দিয়ে থাটিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সে কি থাপ্পড়ের শব্দ! হারিয়ার আত্মা ভয়ে আকাশে উড়ে গেছে। হারিয়া বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া থাপ্পড়টা খেয়ে নিচে পড়ে গেছে। তার মাথা ভনভন করছে। রিয়ার গালে 5 আঙ্গুলের ছাপ অতি স্পষ্ট। এশা নিজেও ভয়ে 2-3 কদম পিছিয়ে গেল। আশির যে এমনভাবে থাপ্পড় দেবে এটা এশা বুঝতে পারেনি। আশিরকে এমন রাগী লোকে কোনো হিংস্র পশু মনে হচ্ছে। দু চোখ দিয়ে যেন আগুনের বারুদ জ্বলছে। হয়তো আশির এমন কাজ না করলে এশা কিছু একটা করে বসতো। আশির জোরে চিল্লিয়ে হারিয়াকে উদ্দেশ্য করে বলল। এসব আতপাগল মানুষদের বাসায় প্রবেশ করতে দিস কেন? আর চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল কোন কারণে? অসময়ে কথা বলিস, কিন্তু কাজের সময় ঠুনকো তোরা। বেলাল কোথায়? চোখের সামনে থেকে ময়লাগুলোকে সরা। আমার মেজাজ কিন্তু ভালো না। হারিয়া ভয়ে মাথা নিচু করে আমতা আমতা অবস্থায় বলে উঠল। হারিয়া আর অপেক্ষা না করে রিয়াকে নিচ থেকে তুলে নিয়ে চলে গেল। রিয়ার রাগ উঠছে ঠিকই, কিন্তু আশিরের সামনে কিছু বলার সাহস নেই। রিয়া অগ্নি দৃষ্টিতে প্রতিশোধের নজরে এশার দিকে তাকিয়ে থেকে চলে গেল। আশির দেখেও না দেখার ভান করল। আশিরের ওয়াশরুমে সেট করা আছে কিছু ইলেকট্রনিক কম্পিউটার, সাথে সিসিটিভি ক্যামেরা সেট আপ করা আছে। ওয়াশরুমে থাকা অবস্থায় আশির সব কিছু দেখেছে। এতক্ষণ যাবৎ একটা সাইবার টেকনিক্যাল হ্যাকিংয়ের কাজ করে বাহিরে আসলো। কাজটা খুবই অফিসিয়াল। এই বাসার কোনায় কোনায় লুকিয়ে আছে রহস্য। ছোটবেলা একবার রিয়া সুইসাইড করার সময় ব্লেড খুঁজে পাচ্ছিল না, তখন আশির নিজে এসে রিয়ার হাত কেটে দেয়। রিয়ার হাত দিয়ে রক্তের সমারোহ শুরু হয়ে গিয়েছিল। হসপিটালে 1 সপ্তাহ কাটাতে হয়েছিল। রিয়া সেই থেকে খুব ভয় পায় আশিরকে, কিন্তু আশির সাইকো জানা সত্ত্বেও ভুলতে পারে না। নিজের পরিবারের কারোর প্রতি মায়া দয়া নেই। বলা চলে পাথরে গড়া মানুষ। এশাকে পর্যন্ত ভালোবাসে না। সবই ছলনা অথবা আশির কোনো মোটিভের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখন কেন যেন আশিরকে দেখে এশার খুবই ভয় হচ্ছে। একটা মেয়ের গায়ে হাত তুলে দিল, যদিও দোষটা রিয়ার। এশার মুখ তো ধারালো ব্লেডের মতো চলে। কখন যে সে একটা থাপ্পড় খাবে কে জানে। হারিয়া রুম থেকে চলে গেলে আশির গিয়ে রুমের দরজা রাগে ধরাম করে অফ করে দিল। এশা শব্দ শুনে ভয়ে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। আশির হেঁটে এশার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল।
গালে হাত দিয়েছে কেন জান? তুমি যেটা থাপ্পড় পাওয়ার যোগ্য এটা তুমিও জানো দেখছি। খুব ভালো। তো কোন গালে খেতে ইচ্ছুক, ডান নাকি বাম? তৎক্ষণাৎ এশা চোখ খুলে বড় বড় করে তাকালো। কি বলে থাপ্পড় দেওয়ার কথা এমনভাবে বলছে যেন এটা কোনো সুস্বাদু ফল। মনে হচ্ছে মায়ের খাওয়ার জন্য এশা মরে যাচ্ছে। যত সব বজ্জাত পিওর খবিশ একটা। একজনকে মেরে ক্ষান্ত হয়নি, আবার এশার পেছনে পড়েছে। মনটা চাই আশিরের কলার ধরে জিজ্ঞেস করতে যে এত মেয়ে আপনার প্রেমে পাগল কেন, আপনাকে জাপটে জড়িয়ে ধরল কেন। সামান্য হাত ধরলে সে যদি অপবিত্র হয়ে যায় তাহলে আশিরকে যে জড়িয়ে ধরল, এখন এসার কী করা উচিত? অবশ্যই তার টি শার্ট টেনে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, কিন্তু এসা তো অসভ্য না, তাই সহজ বুদ্ধি অবলম্বন করল। যেমন ভাবনা তেমন কাজ। হুট করে পাশে রাখা গ্লাসের পানি এসা আশিরের গায়ে ফেলে দিল। টি শার্ট পুরোটুকু না ভিজলেও কিছু অংশ ভিজে গেছে। তখনই আশির রাগি চোখে চিৎকার দিয়ে বলল, হোয়াট দ্য হেল জান, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি করলে এটা? আপনি তো এখন অপবিত্র প্রো ম্যাক্স। আমি অপবিত্র লোকের প্রশ্নের উত্তর দিই না। তাড়াতাড়ি চেঞ্জ করে এসে কথা বলুন। শুক্রিয়া। ব্যঙ্গ করে বলো এশা। আশির হাসবে নাকি কাঁদবে, কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। এশা সাহস আছে বলতে হবে। আশির আহান চৌধুরীর গায়ে পানি ফেলে দিল, আবার হুকুম দিচ্ছে ড্রেস চেঞ্জ করার। কিসের অপবিত্র প্রোম্যাক্স? নতুন নতুন শব্দ আবিষ্কার করায় পণ্ডিত মেয়েটা। আশিরের কথা আশিরকেই ঘুরে দিচ্ছে। আশির বাঁকা হেসে বলল, সিরিয়াসলি? এখন তোমার কথা মতো চলতে হবে? চেঞ্জ করতে পারবো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ছেলেরা অপবিত্র হয় না, এবং তোমার এইভাবেই আমাকে জবাব দিতে হবে। আপনি কি চেঞ্জ করতে যাবেন নাকি আমি? আশির হেঁটে এশার আরও কাছে যেতে যেতে ভ্রুকুসকে ধীর গলায় বলল, তাহলে তুমি কি? যদি চেঞ্জ না করে তাহলে কি করবে শুনি? ভয়ে থেমে থেমে সে বলল। তাহলে আমি আশির তাতে দাঁত চেপে বলে উঠল, নাকি আবার সেই দিনের মতো কাঁটা চামচ দিয়ে হাত কেটে মানচিত্র বানানোর ইচ্ছে আছে? আমাকে বলো, নতুন পদ্ধতি শিখিয়ে দেবো, কেমন? উফ, দূরে সরুন প্লিজ আশির। আমি আমার মাথা ঘুরছে, ভালো লাগছে না আমার। আপনার ইচ্ছা চেঞ্জ করতে হবে না। এশা মাথায় হাত দিয়ে কথাটা বলল। আশির বুঝে গেল দুপুর পেরিয়ে গেছে, এখনো অবধি একটা দানা মুখে নেয়নি এশা। অনেকক্ষণ আগেই খিদে পেয়েছে, কিন্তু ঝামেলায় যেন শেষ হচ্ছে না। কেউ না কেউ এসে রীতিমতো কাজে বিগড়া দিচ্ছে। এক হাত দিয়ে পেট ধরে এশার নিচে বসে পড়ল। আশির তাড়াতাড়ি কাভার থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে পরে ফেলল। রিয়ার স্পর্শ করা টি শার্ট এশা যে সহ্য করতে পারছে না আশির জানে, আর সারাদিন ভেজা টি শার্ট পরে থাকা সম্ভব না। শুধু এশাকে জ্বালানোর জন্য বলেছে আশির। এশা তখনও চুপটি করে নিচু হয়ে বসে আছে। শরীরে আর বল অবশিষ্ট নেই। মানুষের নিয়মিত খাবার না খেলে শরীর চলেই না। টাইম মতো খাবার না খেলে শরীরে নানান রোগ ছড়িয়ে পড়ে। এখন এশার অজ্ঞান হওয়ার উপক্রম। আশির হুট করে এশার কোমর জড়িয়ে কোলে তুলে নিল। এশার মনে হচ্ছে সে এখন হাওয়ায় ভাসছে। দেরি না করে এশাকে কোলে নিয়ে আশির সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আশিরের গন্তব্য এখন ডাইনিং টেবিল। ডাইনিংয়ে গিয়ে দেখে বিহান শিফার পাশে রিয়া এখনও বসে আছে। সবার খাওয়া মূলত শেষ। আশিরের কোলে এশাকে দেখে সবাই চট করে দাঁড়িয়ে যায়। আশির একটা চেয়ারে বসে হারিয়াকে ডেকে খাবার আনার জন্য চেঁচাতে থাকে। রান্নাঘর থেকে হারিয়া দৌড়ে এসে খাবারের ব্যবস্থা করে। এশার নিচ থেকে খেতে হাত কাঁপছে। বিহান শিফা চিন্তিত হয়ে বলে উঠল, আপু, আমি খাইয়ে দেব তোমাকে? না, আমি খেতে পারবো, সমস্যা নেই। জাহিদ, শালা আহম্মককে কখন ডাক্তারকে বাসে আনতে বলেছে, কিন্তু ডাক্তারের কোনো নামগন্ধই নেই। আজ আসতে দে ওকে। সারা রাত একাই শহর পাহারা দেওয়াবো, দেখি কাজের চাপে যদি দায়িত্ববান হয়। বিহানকে উদ্দেশ্য করে আশির একজনের দিকে তাকিয়ে বলে উঠল, ওকে, তুই এসব দিকে নজর রাখিস, কোনো কাল নেগিনি যেন ছবল না দেয়। বাসা থেকে এক পা ফেললে খবর আছে তোমার। গট ইট? আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, আসছে। আশিরের বেশি ক্লিয়ার করে বলতে হয়নি যে কাল নাগিনী। বাসায় উপস্থিত সবাই ঠোঁট কামড়ে হাসলো, মানে সে হাসির কোনো আওয়াজ নেই। রিয়ার রাগে চোখ উল্টাচ্ছে আর মনে মনে প্রতিজ্ঞা নিয়ে নিল এই এসামিকে সে ছাড়বে না। তার কাছ থেকে আশিরকে কেড়ে নেওয়ার শাস্তি খুব মর্মান্তিক হবে। এশার সুখ শান্তি সব নষ্ট করে দেবে। কতদিন পর্যন্ত আশির এশাকে বাঁচাবে? একদিন না একদিন রিয়ার পাল্লায় পড়বে, তখন কে বাঁচাবে?
রিয়া সাপের মতো ফুঁসছে এবং মুখে খাবার পুড়ছে। এশা কোনো দিকে না তাকিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে খাবার খাচ্ছে। শিফা হারিয়া এশার পাশে বসে আছে। বিহান দাঁড়িয়ে থেকে শুধু রিয়ার রাগান্বিত মুখখানা দেখছে। কতটা হিংস্র মনোভাব নিয়ে ঘোরে রিয়া ভাবতেই অবাক লাগে যে মেয়ের মাঝে শুধু হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। ছোট থেকে দেখে আসছে বিহান আশিরের থাপ্পড় দেওয়া উচিত হলেও ভুলভ্রান্তি দূর করতে জরুরি ছিল। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এশার শরীর আগের থেকে এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে। দুপুরের খাবারের পর ডাক্তার এসে চেক আপ করে লো প্রেশারের সার্টিফিকেট ধরিয়ে দেয়। একদিন যাব ঠিকমতো খাওয়া নেই, কিছু মেডিসিন প্রেসক্রিপশন দিয়ে ডাক্তার চলে গেছে আর শরীরের যত্ন নিতে বলেছেন। ডাক্তার পরিবারের ফ্রেন্ড থাকায় অনেক বকা দিয়েছে এশাকে। আশির সেই যে ফোনের কথা বলে গেছে আর ফিরে আসেনি। এশার চিন্তা তো দূরের কথা, ডাক্তার কি বলল সেটা পর্যন্ত শোনেনি। কতটা কোল্ড হার্টের মানুষ হলে এমন করতে পারে, এটা এশা মনে মনে ভাবছে। নিমিষেই এক পাহাড় অভিমান জমে গেল। রিয়া এখনও ভিলায় মাথা উঁচু করে ঘুরছে। কোনো ধরনের সেলফ রেসপেক্ট খুঁজেই পাওয়া যাবে না রিয়ার মেয়েটার মাঝে। ডাক্তারকে বিহান বাসা থেকে বাহিরে রেখে আসতে গেলে হারিয়া সিফা বেলা দৌড়ে এশার সাথে পরিচয় হতে আসে। হ্যালো, আমি শিফা, আসির ভাইয়ের মামাতো ছোট বোন। আর তোমার নাম কি? আমরা একটু পরিচয় হইনি। অবশ্যই, আমার নাম তাবাসসুম এশা, তোমাদের ফারজানা আপুর বর ফাহিম ভাইয়ার ছোট বোন। এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। তোমরা? আচ্ছা, তোমরা ফারজানা আপুর কাবিনে আসোনি কেন? আপু, আমি 10-এ পড়ি, হারিয়া পড়ে না, আর বেলা ক্লাস 8-এ পড়ে। বলো না আপু, আমার পরীক্ষার জন্য কাবিনে কেউই যায়নি। আমার কত শখ ছিল ফারজানা আপুর বিয়ে খাবো। কাবিনে যাওনি তো কি হয়েছে, বিয়ের অনুষ্ঠানে অনেক মজা হবে ইনশাআল্লাহ। বিহান ভাইয়া তোমার বড় ভাই হয়? বিহান ভাইয়ার বড় আমার আর একটা ভাই আছে, নাম তন্ময় ভাইয়া। সে অফিসের কাজে বিজি থাকে, রাতে আসবে। আর আম্মু আব্বু চৌধুরী মহলে গিয়ে উঠেছে। আমরা ভাবলাম আসিফ ভাইয়ার সাথে দেখা করে নেই। বুঝলাম তো, কতদিন আছো এখানে? আমাদের বাসায় যেও একদিন, কেমন? তোমার বয়সী আমার কিছু দুষ্টু বোন আছে। আমাদের বাসায় একটা প্রবলেম চলছে, তাই আজ যেতে বলতে পারলাম না। বিয়ে পর্যন্ত আছি, নো প্রবলেম। তোমার শরীর খারাপ, তুমি রেস্ট করো। একটা প্রশ্ন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, করবো কি না বুঝতে পারছি না। তোমার বোনের মতোই আমি, বলতে পারো। আচ্ছা, আসির ভাইয়া কি তোমাকে পছন্দ করে? আর তুমিও কি ভাইয়াকে ভালোবাসো? না মানে, এর আগে কখনো কোনো মেয়ের সাথে এমন দেখিনি তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। এসে কিছুটা নিশ্চুপ হয়ে গেল। এমন প্রশ্নের কি উত্তর আছে তার কাছে, কি বলা উচিত এই মুহূর্তে। এসে একটু কেসে জবাবে বলল, তেমন কিছু না যেটা ভাবছো। পারিবারিকভাবে সম্পর্কে জড়ানোর ফলে দায়িত্ব হিসেবে খেয়াল রাখি আর কি। তোমার অমন গোমরা মুখ ভাইকে পছন্দ করতে বইই গেছে আমার। দুঃখী ভাব নিয়ে হারিয়া বলল। কেন নয়, শুনছি। হারিয়ার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। রিয়া দেখছে আর বলছে, খুব সহজেই সবার সাথে মিশে যাওয়াটা এশার ছোটবেলার একটা ভালো গুণ। এশার মিশুকতায় সবাই যেন মুহূর্তেই আপন করে নিয়েছে। কে বলবে এদের কথা শুনে যে আজকেই তাদের প্রথম দেখা। এশার সাথে কথা বলে উপস্থিত সবার অনেক আপন লাগছে এখন। আশির এশাকে রেখে কোথায় গেল? আশির কি জানে না বাবাকে খুঁজতে যেতে হবে? এশা একাই চলে গেলে কপালে মাইল লেখা আছে। আশির না আসা অবধি এশা যেতে পারবে না, হুমকি দিয়ে গেছে। সবাই হাসলেও এশার মুখে হাসির ছিটে ফোটা নেই। বাবাকে কখন চোখের সামনে দেখবে তখন প্রশান্তিময় হবে। রাত বাজে 7টা। চৌধুরী মহলে এক প্রকার হৈহুল্লোড় শুরু হয়ে গেছে। মঞ্জুরি চৌধুরীর একমাত্র বড় ভাই মঈন আবদুল্লাহ খন্দকার সকালে পরিবার সমেত চৌধুরী মহলে উঠেছে। মঈন এসেই তার ছোট বোন মালিনীকে ডেকে আনে। ভাই বোন একসাথে আসলে মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে। রিয়া আর ইফতি এর মায়ের নাম মালিনী। তন্ময়, বিহান আর শিফা এর মায়ের নাম মীরা। বরিশাল থেকে ঢাকায় কিছুদিন থাকার জন্য এসেছে, কেননা ফারজানার কাবিনে কেউ আসতে পারেনি। সকাল থেকে মঞ্জুরি নিজের ভাইকে পেয়ে খুশিতে খুব খাতির করে যাচ্ছেন। বড় ভাই হিসেবে অনেক সম্মান আর ভয় পায়। রাহিম চৌধুরী 27 বছর আগে যখন মঞ্জুরিকে জোর করে বিয়ে করেন, তখন থেকে মঈন আর রাহিমের সম্পর্ক ভালো না। মঞ্জুরিদের পরিবার বরিশালের খ্যাতি জমিদার খন্দকার বংশ ছিল, বরং এখনও আছে। সবাই খন্দকার বংশের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পেত।
সেখানে রাহিম চৌধুরী সেই দুঃসাহস করে বসেছিল। রাহিম উচ্চ বংশের হলেও বখাটে হওয়ায় খন্দকার পরিবার মঞ্জুরির সাথে বিয়ে দিতে চায়নি। বিয়ের পর দু পরিবারের ছেলেরা একজন আরেকজনের জীবন নিতে মাঠে নেমেছিল। সেই সময় একটা তুলকালাম রক্তাক্ত এর মিছিল শুরু হয়ে যায়। বছরখানিক পর মঞ্জুরির পেটে একটা ছেলের আগমন ঘটে। চৌধুরী বংশের বড় ছেলে আশির আহান চৌধুরীর জন্য পারিবারিক রেষারেষি স্থগিত হয় রাহিমের সাথে। তবুও মঈন ভালো করে কথা বলে না, কিছুটা রাগ ভিতরে জমে আছে। তাদের বাচ্চা বউদের মধ্যে আবার অনেক মিল বিদ্যমান। তাদের বিশ্বাস একদিন দুজনের রাগ ঠিক হয়ে যাবে। মঈন আবদুল্লাহ খন্দকারের বউ মীরা খন্দকার স্বামীকে শাসিয়ে নিয়ে এসেছে। অনেকদিন পর মীরা, মালিনী আর মঞ্জুরি মিলে নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে স্যাপার ঘরে বসে গল্প করছেন। মালিনী বলে উঠল, বাচ্চাগুলোকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগছে। কি দরকার ছিল আপা বিহান সিফারিয়াদের ভিলায় পাঠানোর? আসিরকে কতদিন হলো দেখি না, সবাইকে বাসায় ডাকলেই পারতে। মীরা নাখোশ করে বলে উঠল, আমার ছেলে বড় হয়ে গেছে, এখন মালিনী আর বাচ্চা নেই। আমার কথা ছোট থেকেই শোনে না, তাহলে এখন শুনবে কিভাবে বলো? আর আমার ছেলে আশিরকে তো তোমরা চেনোই কি পরিমাণের ঘাড় তারা। নিজের যেটা মনে হবে সেটাই করবে, তার লাইফে ডিসিশন সে নিজেই নেয়। ভাগ্যিস মেয়েগুলো আমার বেজায় লক্ষ্মী হয়েছে। একদম আমাদের ছেলেগুলোর তুলনায় মেয়েরা অতি লক্ষ্মী, ভদ্র, ভালো। তোমার কথা শুনে হুট করে মনে পড়ল, ছেলেগুলো যেহেতু বড় হয়ে গেছে, তো বিয়ের কথা কি কিছু ভেবেছো? বিয়ের কথা শুনে মঞ্জুরি আর মীরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। কখনো তারা তাদের ছেলেদের বিয়ের কথা চিন্তাই করেনি। মালিনী না বললে হয়তো মাথাতেই আসতো না, কিন্তু ব্যাপার হচ্ছে ছেলেরা রাজি হবে না। কোনো সাধারণ ডিসিশনে একাই নেয়, সেখানে বিয়ের মতো এত বড় ডিসিশন নিলে কখনোই মানবে না। মালিনী কোনোভাবে তার মেয়ে রিয়ার বিয়ের কথা বলবে না তো? তাছাড়া হুট করে ছেলেদের বিয়ের কথা উঠল কেন? তন্ময় পরিবারের সবচেয়ে বড় ছেলে, আশিরের থেকে 7 বছরের বড় তন্ময়। বড় ছেলে থেকে বিয়ে হয়ে গেলে ছোটগুলোর নাম্বার আসবে। মঞ্জুরি নিজের পরিবারের মধ্যে সম্পর্ক করাতেই চায় না। মঞ্জুরি বিনা দ্বিধা দ্বন্দ্বে বলে উঠল, না, বিয়ের কথা ভাবিনি। বিয়ে একটা দায়িত্বের মধ্যে পড়ে। বিয়ের এখনও অনেক দেরি আছে। যতক্ষণ পর্যন্ত না আমার ছেলে দায়িত্ব নিতে না শিখবে ততক্ষণ মাথাও আনা নিষেধ। বিয়ের কথা বললে তন্ময় অনেক রাগ করে, তাই ভয়ে বলি না। কোনো মেয়েকেই তার পছন্দ হয় না। তার কথা সারা জীবন বিয়ে করবে না, সন্ন্যাসী হবে। মেয়েদের দেখলে নাকি তার অ্যালার্জি শুরু হয়ে যায়। বয়স পেরিয়ে যাচ্ছে, মেয়ে দেখাতে দেখাতে আমার আর রিজেক্ট করতে করতে তার। ভাবি, আমাদের তন্ময়ের আবার ছেলে পছন্দ না তো, মানে মেয়েদের পছন্দ করে না, বিয়ে করতে চায় না। কারণ কি? মালিনীর কথা শুনে দু ননদ ভাবি না হেসে পারল না, দাঁত বের করে হেসে উঠল। মালিনী এমনই, কখন কি বলতে হয় কিছু বোঝে না। মায়ের মতো মেয়ে হবে তার বিরাট উদাহরণ। রিয়া তার মায়ের মতো মডার্ন। তন্ময় মেয়ে পছন্দ করে না মানে ছেলে পছন্দ করে, সেটা মনে না রেখে মুখে বলে দিল। নিজের ছেলের কথা এমন শুনলে রাগ উঠবে, কিন্তু মীরা হাসিতে উড়িয়ে দিল। কি যে বলো নন্দ, আমার ছেলের এক্স অনেক। তার মেয়েদের গার্লফ্রেন্ড হিসেবে পছন্দ হলেও বউ হিসাবে সে কাউকেই চায় না। ড্রেসের মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করে। মডার্ন যুগ, জানোই তো, ছেলেদের এক মেয়েতে সীমাবদ্ধ রাখা খুব কঠিন। ও বাবা, এই ব্যাপার। যাই হোক আপা, তোমার কাছে একটা আবদার করতাম, যদি রাখতে তাহলে রিয়ার আব্বু সহ আমি অনেক খুশি হতাম। কি আবদার মালিনী? কিন্তু আগেই বলে দিলাম আমার হাতে কিন্তু কিছু নেই। এভাবে বলিয়েন না আপা। তোমরা সবাই জানো রিয়া আসিরকে কত ভালোবাসে, বিয়ে করতে চায়। রিয়া তোমারই মেয়ে, তার ভালো হলে তোমরাও নিশ্চয়ই খুশি হবে। আমি আবদারটা রাখতে পারবো না। যেখানে আসি রিয়াকে পছন্দ করে না সেখানে কথা আগানো যাবে না। বিয়ে কোনো ছেলেখেলা নয় বোন, এটা জন্ম জন্মান্তরের বন্ধন, যেটা ভালোবাসা, সম্মান, দায়িত্ব দিয়ে তৈরি হয়। কিন্তু আপা। আমার ছোট ননদ, তুমি একটু থামো। বিয়ের ব্যাপারে আর কোনো কথা হবে না। আমরা অনেক দিন পর এক হয়েছি, তাই শুধু গল্প করব। কেউ আর কথা বাড়ালো না। সবাই নিজ নিজ জীবনে সুখ দুঃখের গল্প শুরু করে দিল। পুরনো দিনের কথাগুলো মনে করে হেসে নিজের মনকে প্রফুল্ল করতে ব্যস্ত সবাই।
স্বামীরা সবাই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করে অনেক আগেই নিজ নিজ রুমে শুয়ে বিশ্রাম করছে। উপরের একটি রুমে বসে রাইসা, রূপসা, ইপ্তি, আবির মিলে শোক দিবস পালন করছে। তারা ভাবছে আশির ভিলায় সব কাজিন অনেক মজা করছে। মজা যখন করবেই তখন তাদের নিয়ে গেল না কেন? কলেজের ঝামেলা হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মার্ডার কেসের প্রবলেম সলভ হলে ক্লাস শুরু হয়ে যাবে। এখন কিছুটা শান্তিতে পরিবারের সাথে সময় কাটানো যাবে। রাইসা, রূপসা কোলে বালিশ নিয়ে গোমরা মুখ করে বিছানায় হেলান দিয়ে আছে। এর মধ্যে জনদরদি ভাই বলে উঠল, কি রে বলদের দল, বিধবাদের মতো মুখ করে বসে আছিস কেন? কিছু বলবি বলে রুমে ডেকে আনলি, আর এখন চুপ করে থেকে সার্কাস দেখাচ্ছিস? বল, কি হয়েছে তোদের? তোমাদের সাথে কথা নেই একদম। কি মনে করো আমরা এখনো বাচ্চা আছি? কোথাও একত্রিত হলে নাও না কেন আমাদের পরিবারের কেউ ভালোবাসে না আমাদের। কেউ ভালোবাসে না তোদের? কে বলতো? খুলে বলবি তো কি হয়েছে? কচু হয়েছে। থাপ্পড় খাবি বলদ, ঢং কম করে বল। ভিলায় বিহান ভাইয়া, সিফা, রিয়া গেছে, কিন্তু আমাদের নাইনি কেন? আমাদের বুঝে একসাথে থাকতে ইচ্ছে করে না? ইফতিয়ার আমাকে নেয়নি দেখে আমরা কি তোদের মতো রাগ করেছি? কালকেই চলে আসবে, তখন মজা করিস। ওরা ডিরেক্ট ভিলাতেই গেছে, এখানে আগে নামলে তোদের সাথেই নিত। বুঝলাম, কিন্তু চল না আমরাও ভিলায় যাই, যতটুকু রাতটুকু থেকে তোদের সাথে কাল চলে আসবো নে। না না, আসিরকে তো চিনিস, বেশি মানুষ দেখলে রাগ সপ্তম আকাশে উঠে যাবে। তারা গিয়ে বোরিং ফিল করছে, শিওর। একটা ফোন দিয়ে দেখো না কি করছে ওরা। ওকে রাখছি, যদি যেতে বলে তাহলে যাব। ভিলায় একটা গুপ্ত অন্ধকার রুমে কম্পিউটার সেটআপের সামনে বসে কানে হেডফোন লাগিয়ে আশির কাজ করছে। অপর পাশে লোককে মনিটরিং করে একটা দলের উপরে নজরদারি করাচ্ছে। বিশ্বস্ত লোকটির নাম খোরশেদ। রাতের বেলায় একটা জঙ্গলে ঘটনার পর খোরশেদ মাটিতে পায়ের চিহ্ন থেকে শুরু করে দলের লোকদের ইম্পর্টেন্ট ডিটেল কালেক্ট করছে। আশিরের দুইটা টিম সেট করা আছে, একটা জঙ্গলে পাহারা দিচ্ছে আর একটা গোডাউনে, যেটা রামিম সামলাছে। আশির হেডফোনের মাধ্যমে কিছু নেশালো আওয়াজ শুনতে পাচ্ছে। দুপুর থেকে গুপ্ত রুম থেকে আশির একটা পা ফেলেনি, সেই থেকে কাজ করে যাচ্ছে। খোরশেদ পা ফেলে জঙ্গলের সামনের ম্যান হলের পাশে দাঁড়িয়ে লোকদের কথাগুলো রেকর্ড করছে। মদ খেয়ে সবাই আনন্দ উদযাপন করছে। আশির শুনে একটা পৈশাসিক হাসি দিল, যেন সামনের দলের হেরে যাওয়া দেখতে পাচ্ছে। তাশরিফ আহমেদকে খুন করার পর বস থেকে শুরু করে চেলাপেলা সহ সব খুশি। জুবাইর দেশে কিসের জন্য এসেছে সবকিছু অজানা নয়। জুবাইর যেদিন দেশে এসে চৌধুরী মহলে গিয়েছিল সেদিনই আশির সব খবর নিয়ে নেয়। আশির নিজের আপন বাবাকে বিশ্বাস করে না। সেখানে দুদিনের বন্ধুর কোনো গ্যারান্টি আছে? জুবাইরের মতলব জানা সত্ত্বেও আশির যে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। অপর পাশে শত্রু শক্তিশালী না হলে খেলায় মজা আসে না। ধাপে ধাপে ধ্বংস করার মজাই আলাদা। এক মাকে কি শীত যায়? খেলাটা খেলতে খুব বেশি মজা হচ্ছে। জুবাইর কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করছে এটা নিজ চোখে দেখা। এশার বাবাকে খুন করার পরও চুপ হয়ে আছে আশির, কারণ জুবাইর আশিরের কাজটাকে সহজ করে দিয়েছে। তাশরিফ আহমেদের মৃত্যুকে কেন্দ্র করেই একটা নতুন যুদ্ধের শুরু হবে। যেটা মানুষ চায় সেটা পেয়ে গেলে যেমন আনন্দ করে, ঠিক তেমনই আশিরের মুখে ডেভিল হাসি। পুলিশ কমিশনার শাহজালাল সহ গোটা পুলিশ ওদিকে তাশরিফ আহমেদকে খুঁজতে ব্যস্ত, আর এইদিকে আশির আহমেদ পরিবারকে ধ্বংস এর নিকটে পৌঁছাতে খোরশেদ জায়গাতে জায়গাতে মিসাইল সেট করে আশিরকে জানিয়ে দিল। আশির অল দ্য বেস্ট বলে কান থেকে হেডফোন খুলে একটা সিসিটিভিতে ফুটেজ দেখা শুরু করে দিল। নিজ মনের মাঝে লুকায়িত সত্তা জাগ্রত হয়ে আশির চেয়ার থেকে উঠে বলল, I want to give you a terrible pain, Isha. You must hold my feet and beg for my forgiveness. তোর এগোকে আমি ভেঙে চড়ে চুরমার করতে চাই, তোর রঙিন জীবনকে আমি বেরং করতে চাই। Come on, Isha. The game is start now. জাহিদের সাথে কথা বলতে বলতে আশির সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পর নিচতলায় এসে দেখে শিফা, হারিয়া, বেলা আর এশা গল্প করছে। পাশের সোফায় বসে আছে রিয়া আর বিহান ফোন ঘাটছে। ভিলায় এত মানুষ দেখে আশিরের খুবই বিরক্ত লাগছে। বিহান ফোনে কার সাথে যেন কথা বলছে আর বাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো জানিয়ে দিচ্ছে।
আশিরের মধ্যে নিচে এসে সবাইকে রাগী গলায় বলে উঠল, তোদের সমস্যা কি ভাই? আমার ভেলে কি তোদের হোটেল মনে হচ্ছে? সবগুলো ভেলা থেকে বের হয়ে চৌধুরী মহলে যা। 20 মিনিটের মধ্যে আমার ভেলা ফাঁকা চাই। আন্ডারস্টুড? আশিরের সোজা জবাব দিল। নো। বিরক্তি নিয়ে আশির বলল, দেখ বিহান, আমার অনেক কাজ আছে। ভেলায় কোনো পিকনিক হচ্ছে না যে পুরো গোষ্ঠীকে দাওয়াত দিয়ে আনবো। আমি ড্রাইভারকে বলছি তোদের রেখে আসতে। নো প্রবলেম। আহমেদ ভবন আমি চিনি বেবি। এশাকে আমি বাসায় রেখে আসছি, তারপর আমি বিহান ভাইয়ের সাথে যাব নে। তুমি একা বাসায় শুয়ে রেস্ট করো। এশাকে বাসায় যাওয়ার কথা বলছে না, কিন্তু সবাইকে বের করে দিচ্ছে। এটা হজম হচ্ছে না রিয়ার। সে কি মাথা ব্যথা তার অন্যকে নিয়ে। এশা কিঞ্চিত বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করল। এই রিয়া মেয়েটার আসলে প্রবলেম দিন দিন বেড়েই চলেছে। নিজের চরকায় তেল না দিয়ে এশার টেনশনে মরে যাচ্ছে। আশির যদি এশাকে নিয়ে বাসায় থাকে তাহলে পুরোপুরি তাবিজ করতে সক্ষম হবে। কোনো মেয়েকে আশিরের পাশে ঘেঁষতে দেবে না। আশিরের রাগ তড়িৎ গতিতে বেড়ে গেল। আশিরের কথার উপরে কথা বলে কোন সাহসে? একটা থাপ্পড় খেয়ে কি মন ভরেনি তোর রিয়া? আই থিঙ্ক খুন করার পর হয়তো মন ভরবে। বেলাল, একটা দৌড়ে নিয়ে আয় তো, একজনকে ফ্যানের সাথে ঝোলাবো। রিয়া কথাটা শুনে ভয় পেয়ে গেল। বেলাল ভেতর থেকে জি ভাই বলে উঠল। রিয়াকে রাগের চোটে যদি সত্যি এমন করে তাই ভয়ে দৌড় দিল। উপস্থিত সবাই হাসিতে মত্ত হয়ে গেল। হারিয়া মুখ টিপে হাসছে আর বেলাকে হাত দিয়ে গুতাচ্ছে। এসা অবাক হয়ে আশিরের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা নিজের পরিবারের মানুষের সাথে কেমন অদ্ভুত ব্যবহার করে। এসা ভেবেছিল শুধু তার সাথেই এমন, কিন্তু না, আসলে লোকটাই সুবিধার না। ব্যাগ প্যাকিং করে বিহান শিফা নিচে এসে গেল। আশিরের আদেশ সবাই মেনে চলে। এশার তাকিয়ে থাকা বুঝতে পেরেও আশির না দেখার ভান করে আছে। আশির যে ইগনোর করার চেষ্টা করছে সেটা পরিষ্কার। হঠাৎ করে এত পরিবর্তন লাগছে কেন? কিছু সময় এর মধ্যে কি এমন হয়েছে? এশার দিকে আশির একটুও তাকাচ্ছে না পর্যন্ত। চোখে চোখ পড়লেই তৎক্ষণাৎ সরিয়ে নিচ্ছে। ভিড়ার বাহিরে একটা ড্রাইভারকে দিয়ে সবাই গাড়িতে করে চৌধুরী মহলে রওনা দেবে। ওকে, সি ইউ। ভিলা থেকে সবাই রাত 9টার দিকে বেরিয়ে গেল। আর আশির আকাশের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। হারিয়া, বেলা, বিলাল ভিলার ভিতরে নিজ নিজ কাজে চলে গেল। আশিরকে খুব অন্যমনস্ক লাগছে। এসা কিছু প্রশ্ন করতে চেয়েও সাহস পাচ্ছে না। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিলায় যেতে ধরলে আশির একটানে এশাকে নিজের অতি কাছে, মাঝে 1 ইঞ্চির গ্যাপ নেই, এনে হাত পিছন দিক করে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে বলে উঠল, কোথায় যাচ্ছিস? আমার থেকে দূরে থাকতে খুব ভালো লাগে তোর। যখন আমি তোর প্রতি দাম্ভিক হই তখনই তুই বুকে ছুরি চালিয়ে আমাকে পীড়া দিস। আমার মনের যন্ত্রণা তুই বুঝিস? তুই একটু আমি বুঝিস না। ওয়াই এশা, ওয়াই? রাতের কুয়াশাচ্ছন্ন আবছা আলোয় ভিলার চারিদিকটা ধোঁয়াশে হয়ে আছে। জোনাকি পোকাগুলোর রিরি শব্দে আচ্ছন্ন পরিবেশের সাথে মিশে আছে কিছুটা ঠান্ডা হাওয়া। শীতল বাতাসের হাওয়ায় গাছের পাতা ঝরে পড়ার নীরবতার শব্দ শোনা যাচ্ছে। আশির খুব কাছে এসে এশার চোখের দিকে তাকিয়ে এমন কথা বলে উঠল। সেই কথার মাঝে আছে যন্ত্রণা, যেটা এশা খুব সহজেই বুঝে গেল। আশির কি কোনো কারণে এশার জন্য কষ্ট পেয়েছে? আশিরের চোখে ঘৃণা স্পষ্ট ভেসে আছে। এশাকে খুব নিকটে নিয়ে পেছন থেকে আলতো করে চুল সামনের দিকে এনে পিঠে হাত দিয়ে আশির স্পর্শ করে দিল। হুট করে আশিরের আলতো হাতের স্পর্শে এশা কেঁপে উঠল। তখনই এশা চোখ বন্ধ করে নিল। আশির আরও গভীরভাবে টাচ করতে যেই না উদ্যত নিতে যাবে, সেই সময় এশা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগে বলে উঠল, আশির, আপনার সাহস কিভাবে হয় আমাকে অবাঞ্ছিতভাবে টাচ করার? কোন অধিকারে ছুঁয়েছেন আপনি আমায়? কি মনে করেন আপনি নিজেকে? আমি কিছু বলি না দেখে আমায় টাচ করার উপাধি পেয়ে গেছেন আপনি? নেক্সট টাইম আমাকে অযথা স্পর্শ করলে না, আপনাকে আমি মেরে ফেলবি আমায়? ইউ নো হোয়াট, তোর মতো মেয়েরা এই আসিরকে ছোঁয়ার জন্য ওত পেতে থাকে, আর তুই তো এটাই চাস। তাহলে মেলোড্রামা করছিস কেন? ওয়াই, হোয়াটস ইউর প্রবলেম এশা? রাগান্বিত কণ্ঠে সে বলল, ও আচ্ছা, যেসব মেয়েগুলো আপনার স্পর্শ পেতে চায় তাদের কাছে চলে যান। আসলে সেই সব মেয়েদের চয়েস খুব খারাপ। আপনার এই বেখেয়ালি স্বভাবটা আমি আর নিতে পারি না। এশার জবাব শুনে আশিরের রাগ তীব্রতরভাবে বেড়ে গেল। আশিরের রাগে চক্ষু রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগের মাত্রা বেড়ে গিয়ে কপাল কুঁচকে গেছে।
আশিরের হাতের শিরাগুলো জানান দিচ্ছে যে এখন ভয়াবহ কিছু ঘটবে। আশিরের মুখের উপর কেউ কখনো এভাবে কথা বলার সাহস পায়নি। এশা বারবার আশিরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আজ খুব করে এশার সাহসিকতার উৎসকে ভাঙতে ইচ্ছে করছে। টাচ করতে বারণ করার এশার কোনো অধিকার নেই, বরঞ্চ এশার উপর পূর্ণাঙ্গ আশিরের অধিকার আছে। আশিরকে আদেশ করার মতো কোনো মেয়ের এখনও জন্ম হয়নি। কিভাবে, কোথায় টাচ করবে, এটা নিতান্তই আশিরের ডিসিশন। ছোট থেকে আশিরের যেসব জিনিসটায় বাধা থাকে সেখানেই তার জেদ এর সৃষ্টি হয়। আশির আর কথা না বলে এশার বাহুডোর ধরে কোথায় যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় এশা খানিকটা বেকুব হয়ে গেল। এই কুয়াশার রাতে আশির এশাকে কোথায় নিয়ে যাচ্ছে? এশার চোখে ভয় স্পষ্ট ফুটে উঠেছে। আশিরকে এই সময় রাগিয়ে দেয়া মোটেও ঠিক হয়নি। এখন রাগের মাথায় যদি আশির ভুল করে বসে, এই ভুলের মাসুল কে দেবে? এসা ভয়ে ছোটাছুটি করছে, তবুও আশির জোরে করে ওর হাত ধরে আছে। কোনো প্রকার হেলদোল নেই। আশির সামনের দিকে তাকিয়ে হাঁটছে আর এশার হাত আরও জোরে আঁচড়ে ধরে আছে। এশা ব্যথিত অবস্থায় আশিরকে থেমে থেমে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আশির? হাত ছাড়ুন প্লিজ, হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি আমি। রাগের পরিমাণ এত বেশি যে এশার মর্মান্তিক আওয়াজ আশিরের কানেই যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না সামনের ব্যক্তি মাথা নিচু করবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের সিম্পাথি হবে না। এশার ব্যথা লাগলো কি লাগলো না, এতে আশিরের কোনো মাথা ব্যথা নেই। মোট কথা, আশিরের মনে দয়া মায়ার কোনো জায়গা নেই। হাঁটতে অগ্রসর হয়ে মুহূর্তেই এশাকে টেনে ভিলার পার্কিং লটে নিয়ে আসলো। সেখানে 4-5টা ভিলার গাড়ি কার আছে আর পাশে একটা সাদা মার্সিডিস রাখা আছে। পার্কিংয়ে এসে আশির এশার হাত জোরে ঝাটকা দিয়ে ছেড়ে দিল। আশিরের স্পর্শকৃত জায়গায় লাল দাগ হয়ে গেছে। এশা ব্যথায় চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। এশার বাহুদয় ধরে ঝাঁকিয়ে কাছে এনে আশির রাগান্বিতভাবে বলে উঠল, ব্যথা পাওয়ার মতো কাজ করিস কেন? আমার কাছে আতর থেকে তোর যন্ত্রণা বেশি ভালো লাগে। এটাকে বললেই পারতি, আমি তোকে সবসময় বিভিন্ন পদ্ধতিতে যন্ত্রণা দিতাম। আর হ্যাঁ, আমার যেখানে ইচ্ছা আমি তোকে স্পর্শ করব। ইটস মাই চয়েস, মাই ডিজায়ার। আশিরের কথা শুনে এশার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে ছলছল করছে। আশির একটা বার মুখ দিয়ে ভালোবাসার কথা বলল না, অথচ তার মুখে নানান অযৌক্তিক কথা। শুধু কি জেদের বসেই সে স্পর্শ করল? এছাড়া কি আর কোনো কারণ নেই? কোন অধিকারে এশা আশিরকে টাচ করার অনুমতি দিয়ে দেবে? এটা সে বোঝে না। ডিজায়ার বলে শুধু শুধু সম্পর্কটাকে অপবিত্র করল। সে কি এতটাই স্বার্থপর যে এশার কষ্টগুলোকে অনুভব করতে পারে না? তার কথায় সামনের মানুষটা আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই। কিছুটা ব্যঙ্গ করে এশা বলে উঠল, বাহ, আমি আপনার জন্য ডিজায়ার? শুনে খুবই ভালো লাগলো যে ওয়ান অ্যান্ড অনলি ব্যাচেলর কোম্পানির সিইও আশির আহান চৌধুরীর ডিজায়ার হতে পেরেছি আমি। কি লাকি আমি, তাই না? মাই প্যাশন। আহা, এদিকে তোর মতো অরুণচণ্ডী মেয়ের জন্য আমার জীবন ধন্য হয়ে গেছে। যে কিনা নিজেকে ভালোবাসতে শেখেনি, মানুষের কথা বিশ্বাস করে নিজের ক্ষতি করে। কি বলতে চাচ্ছেন আপনি? তোর সাথে কথা বলার রুচিও হচ্ছে না আমার। লেটস চেঞ্জ দ্য টপিক। চল, এই কুয়াশা ভরা রাত, এটা লং ড্রাইভে যায়, শুধু তুই আর আমি। না, আমি আপনার সাথে কোথাও যাব না। আসলে আমার আপনাকে দেখে না এখন ঘৃণা লাগছে। যে ছেলে একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না, তার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। এ কথা শুনে আশিরের রাগ সপ্তম আকাশে চলে গেছে। আশিরের রাগ এখন কন্ট্রোলের বাহিরে। কথা না শোনার একটা রেকর্ড করে ফেলবে মেয়েটা। বাক্যটি বলে যেই না স্থান থেকে ত্যাগ করতে যাবে তখনই আশির রাগীভাবে এশার চুলগুলো টেনে ধরে, মুখের অতি কাছে এনে চোখ রক্তিম করে বলল, মুখের ওপর কথা বলে মানুষ আমার একদম পছন্দ নয়। তুই জানিস না, বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে তুই ভুল করছিস। আজ থেকে আর এই ভুল করবি না আশা করি। উফ, ছাড়ুন আমায়। তৎক্ষণাৎ চুল ছেড়ে দিয়ে হাত ধরে টেনে একটি গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির ড্রাইভিংয়ের পাশের সিটে ডোর খুলে আশির এশাকে জোরপূর্বক বসিয়ে দিয়ে লক করে দিল। আশির গিয়ে ডিরেক্ট ড্রাইভিং সিটে বসে জোরে ডোর বন্ধ করে দিল। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আশির ভয়ঙ্করভাবে বলে উঠল, যেখানে চলে গেলে আর ফিরে আসা যায় না, সেখানে শেষবারের মতো তোকে নিয়ে লং ড্রাইভে যাব। আমার বহুদিনের শখ, জান। আশিরের মুখে শেষবার শুনে এশা চমকে উঠল।
কি বলে এই ছেলে? এমন ভয়ঙ্করভাবে বলছে যেন আর বাসায় ফিরে আসবে না। এশার আত্মা ভয়ে উড়ি উড়ি ভাব। কি করতে চাচ্ছেন আশির কিছুই বোঝা যাচ্ছে না। আশির মুহূর্তেই গাড়ি স্টার্ট করে দিল। ভিলার পাশের একটি জঙ্গল ছাড়িয়ে গাড়ির স্পিড বেড়ে গেল। এশার সিট বেল্ট পর্যন্ত বাঁধা হয়নি। গাড়ির 100+ স্পিড ছুঁই ছুঁই অবস্থা। আশিরের রাগান্বিত মুখের দিকে এশা ভয়ে তাকিয়ে আছে। কেন যে এশা এত কথা বলে বোঝে না। তার কেচির মতো কথা বলা তাহলে কাল হতে যাচ্ছে। আশিরকে এত রেগে যেতে এই প্রথমবার এশা দেখল। মুখখানা দেখে কোনো হিংস্রতায় ভরা মানুষ মনে হচ্ছে। চোখগুলো রাগে লাল হয়ে গেছে, হাতের রগগুলো ফুলে গেছে। আশিরের গলার দিকের অংশগুলোর রগ কাঠামো আকারে স্পষ্ট ভেসে আছে। রাতের বেলা রাগের বশে অ্যাক্সিডেন্ট না করে এটা ভেবে ভয়ে আর আত্মা কাছে নেই। এশা কোনো মতে সিট আঁকড়ে ধরে বসে আছে। কোনো দিকে না তাকিয়ে আশির গাড়ি চালাতে মগ্ন হয়ে আছে। এসব ভয়ে এখন কান্না করে দিবে হয়তো। আজ যদি কিছু হয়ে যায় তাহলে বাবা মাকে আর দেখতে পারবে না, এটা ভেবে আরও কান্না আসে। এত জোরে গাড়ির স্পিড এসা নিতে পারে না। একটা ছোটবেলার ঘটনা জড়িত আছে যার জন্য অত্যাধিক পরিমাণে ভয় পায়। এশার ভয়ের চোটে হার্টবিট বেড়ে গেছে। বুকে হাত দিয়ে কাচুমাচু করে বসে আছে, তবুও আশির এশার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এত রাগ কেন এশার প্রতি? আশির খুব গুরু গম্ভীর মানুষ, যে কিনা নিজের পরিবারের সাথে ঠিকমতো খুলে কথা বলে না। সেখানে এশার সাথে ভালোই কথা বলে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় সেটা বলে না। লোকটার রাগের পরিমাণ শুনেছিল, কিন্তু আজ এশা নিশ্চোখে সেটা দেখেও ফেলল। ক্ষত জায়গায় লবণ ছিটিয়ে দেওয়া ঠিক হয়নি। এশা এখন কি করবে? ড্রাইভিং সিটে আশির বসে বারবার মোড় ঘুরে গাড়ি অবস্থা ক্রসিং পর্যায়ে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা রাতের কুয়াশায় জানার কোনো ওয়ে নেই। চারিদিকটা কুয়াশায় আবছা হয়ে আছে। রাস্তার মাঝে গাড়ির লাইটে কিছুটা দেখা যাচ্ছে। আশির, আমার ভয় করছে। গাড়ির স্পিডটা কমান প্লিজ। এত রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি কারণে রাগ করেছেন আপনি? আমায় খুলে বলুন প্লিজ। রাত বাজে 12:30। ঘন জঙ্গলের মোড়ের রাস্তা দিয়ে একটি গাড়ি ফুল স্পিডে যাচ্ছে। আশির না কোনো কথা শুনছে আর না কোনো জবাব দিচ্ছে। এশা হাল ছেড়ে দিয়ে বারবার গাড়ির ডোরের গ্লাসের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আশির জোরে একটা ব্রেক কষল। এশা যেহেতু গাড়ির সিট বেল্ট বাঁধেনি, তাই হুট করে ব্রেক করাতে উপচে পড়তে নিলে আশির এক টানে তার বুকে এনে ফেলে। এশা ভাবছে আজ হয়তো জীবন চলে যাবে। গাড়ি ব্রেকের শব্দে এশা চোখ খিচে বন্ধ করে নিল। এশার অবস্থান এখন আশিরের বক্ষবিঞ্জরের ওপরে। এশার হার্টবিট আশির যেন অনুভব করতে পারছে। ধুক ধুক এশার স্পন্দনের ধ্বনি আশিরের কান অবধি পৌঁছাচ্ছে। মেয়েটা অনেক বেশি ভয় পেয়ে গেছে, কিন্তু আশিরের কিছুই করার নেই। এশার অসাবধানতার কাজকর্ম থেকে বিরত রাখতে গেলে আশিরকে কঠোর হতেই হবে। এশার ভুলের শাস্তি পেতে হবে। দুনিয়ার সবার কাছে হোক এশা সাহসী, কিন্তু আশিরের সামনে যে নত হতেই হবে। এশা এতটাই চুপ হয়ে থাকবে যতটা থাকলে আশিরের প্রেম প্রেম পাবে। নিষেধ করা সত্ত্বেও মুখে তর্ক করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। অনেকবার এশার উত্তর না দিয়ে চলে যাওয়ার শাস্তি এটা। এরপর থেকে আশিরের সামনে ভেবেচিন্তে কথা বলবে। এশা চোখ বন্ধ করে থেকে খেয়াল করছে যে কোথায় সে, আর বেঁচে আছে কি। এশার কপালে বেবি হেয়ারগুলো চোখের পাতায় আলিঙ্গন করছে। কান্না করার জন্য চোখের পাতা ভিজে চুপসে গেছে। আশির তাকিয়ে দেখে অন্যদিকে চোখ সরিয়ে নিল। হঠাৎ জঙ্গল থেকে কিছু একটার হুঙ্কারের আওয়াজ ভেসে আসলো। কোনো জঙ্গলি প্রাণীর আওয়াজ মনে হচ্ছে। এমন হুঙ্কার শুনে আশিরের বুক থেকে এশা লাফ দিয়ে উঠে বসলো। সঙ্গে সঙ্গে এশা ওহ বলে উঠল। তেমন কিছু না। এশার চুলের অংশ আশিরের শার্টের বোতামের সাথে বেঁধে গেছে। এশা তাড়াহুড়ো করতে গিয়ে আরও প্যাঁচ লেগে যাচ্ছে। আশির তেতে বলে উঠল। আশির বোতামে হাত দিতেই এশার হাতের সাথে স্পর্শ হয়ে গেল। তৎক্ষণাৎ আশিরের চোখের সাথে চোখ পড়ে গেল। কাপা কাপা হাত এশা গুটিয়ে নিল। আশির চুলগুলো খুলে ফেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একদম গিরুর লেগে গেছে। চুল না ছিঁড়ে ফেলে ভেবে এশা বলে উঠল, সাবধানে, আমার চুল যেন একটাও না ছিঁড়ে। তখনই আশিরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আশির জোরে টান দিয়ে চুল খুলে দিল, কিন্তু কিছু অংশ শার্টের বোতামে চুল ছিঁড়ে রয়ে গেল। এশার কাছাকাছি থাকা সহ্য করতে না পেরে আশির রাগের বসে টান দিয়ে ছিঁড়ে ফেলল। মুহূর্তেই চুলগুলোর অবস্থা দেখে এশা জোরে চিৎকার করে বলল,
আশির কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। সামান্য চুল বোতামে আটকে যাওয়ায় এমন ভাব করছে যেন পুরো টাকলা হয়ে গেছে। মেয়ে মানুষ আসলেই অদ্ভুত প্রাণী। নিজের চিন্তার থেকে চুলের চিন্তা বেশি। এশার মাথায় চুলের কোনো কমতি নেই, একদম কোমর অবধি, তবুও একটু চুল পড়ে গেছে ভেবে কাছে। কি আছে এই চুলে যে এশা এমন রিয়াক্ট করলো? আশির ঠিক বুঝল না। এমনিতেই আশিরের মন মেজাজ খারাপ, তার উপর এশার কথা শুনে রাগ বাড়ছে। আশির রাগী গলায় বলল, Just shut up, Isha. Stop your nonsense. আশিরের রাগী গলা শুনে এশা চুপ হয়ে গেল, বরং নিজের হাত দিয়ে মুখ বন্ধ করে নিল। আশিরের রাগ এখনও কমেনি, তাই এশা আর রিস্ক নিতে চাচ্ছে না। রাতে অন্ধকার জঙ্গলের মাঝে একটি ছেলের সাথে গাড়িতে বসে আছে, বলা যায় না বিপদ কখন আসে। চুপচাপ মুখ বন্ধ করে আছে দেখে আশির ডোর খুলে গাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে এশা একটা অবাক কাণ্ড করে বসল। আশিরের শার্টের হাতা এশা টান দিয়ে ধরে অসহায় দৃষ্টি স্থাপন করে বলে উঠল, কোথায় যাচ্ছেন আশির? আসছে। অন্ধকার খুব ভয় পাই আমি, আমায় একা রেখে যাবেন না প্লিজ। 2 minutes. জাস্ট গাড়ির সামনে দাঁড়াবো, ভয়ের কিছু নেই, রিল্যাক্স। আমিও আপনার সাথে যাই। এশার চোখে ভয়ের আভা দেখে আশিরের মনটা কিছুটা স্বচ্ছ হলো। যে কথায় কাজে সব সময় হার্ট করে, তার কাছেই যেন এশার বিশ্বাস অটল। আশিরের পাশে থাকলে এশার আর কোনো ভয়ের কারণ নেই। এই মানুষটার ওপর এশার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। এশার চোখের দিকে তাকালেই আশিরের সব রাগ হাওয়ায় মিশে যায়। তাই তো পুরো মুহূর্তে এশার চোখের দিকে তাকায়নি অবধি। সে কি হিমালয় পাহাড়ের সমান রাগ জমেছে, সেটা যে ক্ষুণ্ণ হয়ে যেতে ভেবে আশির আর চোখে তাকায়নি। এশার হাত আলগা করে নিয়ে আশির ছোট্ট করে বলল, ওকে। আহমেদ ভবনে একটা গুরুতর ঘটনার পর বাসার সবাই নিস্তব্ধ হয়ে গেছে। তাশরিফ আহমেদকে এখনও খুঁজে পাওয়া যায়নি, আর না কোনো সন্ধান পাওয়া গেছে। প্রায় 2 দিন যাবৎ নিখোঁজ হয়ে আছেন। ফাহিম তার বাবাকে খুঁজতে গিয়ে সারাদিন বাসায় ফেরেনি। ফারজানাকে কল দিয়ে ফাহিম জানিয়েছে যতক্ষণ পর্যন্ত না বাবাকে খুঁজে আনতে পারবে ততক্ষণ বাসায় ফিরবে না। কোন মুখ নিয়ে বাসায় ফিরবে যে বাবাকে এখনও খুঁজতে সক্ষম হয়নি? এত রাত হয়ে গেছে। তাবিহা আহমেদ বেশ চিন্তিত। বাসার ছোট মেয়ে এশা বাসায় নেই জানার পর তুল কালাম ঘটনা ঘটে গেছে। আগে শুধু তাশরিফ আহমেদের চিন্তা ছিল, এখন ওনার ছেলে মেয়ের চিন্তা যোগ হয়ে গেল। একটা পিচ্ছি মেয়ে বাসায় এত রাত হয়ে গেছে তবুও ফিরেনি, চিন্তারই বিষয়। সকালে বাবাকে খোঁজার জন্য মায়ের থেকে পারমিশন নিয়ে গেছে। তাবিহা যেতেই দেবে না, কিন্তু এশা চুপ করে বসে থাকবে না। বাবাকে খুবই ভালোবাসে, তাই জেদ করে বেরিয়ে গেছে। বাবাকে ছাড়া একটা দিন কাটানো দায় হয়ে যায়, সেখানে 2 দিন দেখে না। মনের কি অবস্থা হতে পারে ভাবা যায়? এটা শুধু যার সাথে হয় সেই অনুভব করতে পারবে। এই রাতে মেয়েকে কোথায় খুঁজতে যাবেন কিছু বুঝতে পারছেন না। মায়ের মন যে মেয়ের কাছেই থাকে, ছেলেরা না হয় রাতভর বাহিরে থাকতে পারবে। তাই বলে কি মেয়েরা বাহিরে নিরাপদ? মোটেও না। অবিবাহিত কিশোরী মেয়ে একটি বাক্সের মতো হয়, সেটাকে সব সময় নিরাপদ জায়গায় রাখতে হয়। কার নজর খারাপ বলা যায় না। তাবিহার ফুলের মতো মেয়ের চরিত্রে যেন দাগ না পড়ে, এটা নিয়ে চিন্তা। এত রাত পর্যন্ত কখনো মেয়েকে একা রাখেননি। বড় কক্ষে বসার ছোট বড় সদস্য বসে চিন্তায় মগ্ন হয়ে আছে। আমার পরিবারের ওপর কার যে নজর লাগছে মা? আমার বাচ্চা, আমার স্বামীর সাথে কেন এমন হচ্ছে? মাথা চাপড়িয়ে দুঃখে জমেলা বেগম আহমেদ বলল, বৌমা, আমার সুন্দর সংসার এর উপরে নজর লাগিয়েছে, কিন্তু জানি নাতনি মিল্লা আমার পোলারে ঠিকই খুঁজ জানবো। আমার পোলার কিচ্ছু হয়নি কা। আপনারা নিজের শরীর খারাপ করবেন না, বাবাকে অবশ্যই ফাহিম খুঁজে আনবে। আল্লাহ আছেন একজন, উনি থাকতে চিন্তা কিসের? আল্লাহ কোনো কোনো সময় আমাদের পরীক্ষা নেয় যে আমরা বিপদে পড়লে ওনাকে ডাকি কিনা। ভেঙে পড়লে চলবে না, সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন, ওদের জন্য আমি অপেক্ষা করছি। ফারিহা চিন্তিত হয়ে বলল, আমার এশা আপুর জন্য খুব চিন্তা হচ্ছে। কোথায় গেছে আপু? আমারও। চল আমরা গিয়ে খুঁজে আনি। না, কারোর কোথাও যেতে হবে না, সবাই যে যার রুমে চলে যাও। আমি দেখছি কিছু করা যায় কিনা। হেল্পের জন্য আমার ভাইদের বলছি। আচ্ছা মা, দেখো যদি কোনো খোঁজ পাওয়া যায়।
কিছুক্ষণ পর সবাই সবার নিজ নিজ রুমে চলে গেল। জামেলা বেগম নিজের ঝগড়ুটে নাতনিকে মিস করছে, যদিও মুখে কিছু বলছে না, কিন্তু মনটা যে এশার কাছেই আছে। এশা চলে আসলে অনেক বকা দেবে জামেলা বেগম। তুবা চিন্তা করছে কিনা বোঝা যাচ্ছে না। আর বাসার ছোটদের লিডার এশা নেই ভেবে ঘুম উড়ে গেছে। হাসি খুশি পরিবারের মাঝে দুঃখের ছায়া নেমে গেছে একদম। আশির গাড়ি থেকে বের হয়ে হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। লাইটার বের করে সিগারেটে আগুন জ্বালিয়ে স্মোকিং শুরু করে দিল। এশা গাড়ির পাশে হাতগুলো শরীরে জড়িয়ে দাঁড়িয়ে আছে। বাইরে খুবই ঠান্ডা হাওয়া বইছে। রাতের বেলা জঙ্গলে আরও বেশি শীতের আভাস ঘটে। গায়ে চাদর অথবা সোয়েটার কিছু নেই, ঠান্ডায় বরফ হয়ে যাওয়ার অবস্থা। আশির শার্টের ওপরে কোট পরে আছে, যার জন্য প্রবলেম হচ্ছে না। আশির স্মোকিং করছে দেখে এশা অবাক হয়ে বলল, আপনি সিগারেটও খান? আশির ধোয়ার মাঝে এমন কথা শুনে পেছনে ফিরে তাকালো। কুয়াশা ভরা রাতে এশাকে সাদা সালোয়ার কামিজে অপরূপ স্নিগ্ধ লাগছে। চোখের পাপড়ির পলক ফেললেই তো আশিরের রাগ কমে যাবে। এশার প্রশ্নে আশিরের হাসি পাচ্ছে, কিন্তু মুখ গম্ভীর করে বলে উঠল,